আজ থেকে 10 বছর আগে। 10 বছর আগে কি আজকে হঠাৎ দেখা শুনতে পেলাম যে আপনার মেয়ে জামাই এরা কঠিন থেকে কঠিনতম অত্যাচার এবং জ্বালা যন্ত্রণা, মেয়েটাকে খেতে দিইনি। এই মুহূর্তে চাঞ্চল্যকর ও বেদনাদায়ক খবর। স্বামীর মৃত্যুর পর মাত্র 8 বছর ও 1.5 বছরের 2 শিশু সন্তানকে নিয়ে আজ রাস্তায় অসহায় স্ত্রী। আর এই ঘটনাকে কেন্দ্র করে ফের অমানবিক ও হৃদয় বিদারক ঘটনার সাক্ষী থাকলো গোটা বীরনগর এলাকা। শ্বশুরবাড়ির পরিবারের বিরুদ্ধে শারীরিক ও মানসিক নির্যাতনের গুরুতর অভিযোগ উঠেছে। অভিযোগ, স্বামীর মৃত্যুর পর ক্রিয়াকর্ম শেষ হওয়ার আগেই ছোট ছোট 2 সন্তানকে নিয়ে বাড়ি ছাড়তে বাধ্য করা হয় ওই অসহায় মহিলাকে। যদিও শ্বশুরবাড়ির পক্ষ থেকে সমস্ত অভিযোগ অস্বীকার করা হয়েছে। শ্বশুরের দাবি, তাঁদের বিরুদ্ধে আনা অভিযোগ সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন। সূত্রের খবর, কৃষ্ণনগর স্টেশন এলাকার বাসিন্দা অম্বিকা প্রামাণিক নামে এক মহিলার প্রায় 10 বছর আগে বীরনগরের গুন্তিপাড়া এলাকার ভৈরব সরকারের মেজ ছেলের প্রদীপ্ত সরকারের সঙ্গে বিবাহ হয়। দাম্পত্য জীবন সুখেই কাটছিল। শিক্ষকতার পাশাপাশি বাজারে একটি হার্ডওয়্যারের দোকানও চালাতেন তিনি। সব মিলিয়ে ভালোই চলছিল সংসার, কিন্তু হঠাৎই দুঃখের ছায়া নেমে আসে। ওই ব্যক্তি ক্যান্সারে আক্রান্ত হন। এরপর থেকেই অভিযোগ, শ্বশুরবাড়ির লোকজন কোনো রকম সাহায্য না করে উল্টে বৌমাকে হুমকি, ভয় দেখানো, মানসিক নির্যাতন করতে থাকেন। এরপরে একসময় ক্যান্সার আক্রান্ত স্বামীর মৃত্যু হয়। আজ মাত্র 8 বছর ও 1.5 বছরের 2 শিশু কন্যাকে নিয়ে অসহায় অবস্থায় রাস্তায় দাঁড়িয়ে ওই মা প্রশাসনের দ্বারস্থ হয়েছেন। কিন্তু অভিযোগ, এখনো পর্যন্ত কোনো কার্যকর সাহায্য মেলেনি। আজও 2 সন্তানকে নিয়ে এক অসহায় মা রাস্তায় ঘুরে বেড়াতে বাধ্য হচ্ছেন। কেন, প্রশ্ন উঠছে। ঘটনায় তাহেরপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। পাশাপাশি এলাকার বিজেপি নেতৃত্ব, বিভিন্ন সামাজিক সংগঠন, আত্মীয় স্বজনদের কাছেও সাহায্যের আবেদন জানিয়েছেন ওই মহিলা। অভিযোগ, সেখান থেকে কোনো বাস্তব সহযোগিতা মেলেনি। এবং স্বামীটা মরে যাওয়ার পর থেকে আমাকে হুমকি দিচ্ছে। আমি যখন বোম্বেতে আছি, এয়ারপোর্টে আছি 2টোর সময়, তখন আমাকে বলছে আমার ভাই, আপনি ওখান থেকে চলে যান, আপনার জামাই। মানে এরা সমস্ত রকম মেয়েকে পুড়িয়ে মারার চেষ্টা করেছে, বাড়ি থেকে তাড়িয়ে পর্যন্ত দিয়েছে। 8-10 দিন হব্বিসে করতে দিইনি, হব্বিসে করে তালা মেরে দিয়েছে। আর এর যে শ্বশুর বর্বর নিকৃষ্ট একটা মাস্টার, অশিক্ষিত। আর ওর যে ভাসুর, ও দেবনাথ স্কুলে, হাই স্কুলের মাস্টার ছিল, উনি এখন রিটায়ার, মানে কৃষ্ণনগরের। উনি অশিক্ষিত একটা চাষা, বর্বর মাস্টার। আর ওনার ভাসুর, আমার মেয়ের ভাসুর, সব চাইতে মানে মিলিটারি চাকরি করে বলে নিজের মানে অধিকার এখানে ফলাই। আমার মেয়েকে যখন তখন মারতে যায়, আমার জামাই বেঁচে ছিল, জামাইকে মারতে যায়। জামাইয়ের মৃত্যুর পর আপনার মেয়ের সাথে যে ঘটনাগুলি ঘটছে বা যে অত্যাচার হচ্ছে, যে অভিযোগ উঠে আসছে, সেই বিষয়ে কি দাবি? আমি চাই সুষ্ঠু বিচার হোক এবং ওদের জেল হোক। ওরা সুষ্ঠুভাবে যেন বাঁচতে না পারে। আপনার নাম? আমার নাম বিমান প্রামাণিক, বাড়ি কৃষ্ণনগর, জাহাঙ্গীরপুর। কি হয়েছে ঘটনাটা? হঠাৎ রাস্তার মধ্যে এরকম বসে আছে? আমার 10 বছর বিয়ে হয়েছে। বিয়ে হয়ে যায় পরের দিন থেকে ভাসুর মানসিক অত্যাচার করে। সমস্ত কিছু সহ্য করছিলাম, স্বামীটা পাশে ছিল, সেই কারণে কোনোদিন গায়ে হাত তোলেনি। কিন্তু মানসিক নির্যাতন এমন পর্যায়ে যেত, আত্মহত্যার সিদ্ধান্ত নিতাম, এরকমও গেছে। এইভাবে চলে যাচ্ছে, 10 বছর কেটে গেছে। স্বামী 2 বছর ধরে ক্যান্সারে ভুগছে। বাবা মা সমস্ত ট্রিটমেন্ট করছে। 2 বছর মা আমার কাছে আছে, বা বোম্বে ট্রিটমেন্ট হচ্ছিল। ইদানিং 17 জুন বোম্বে নিয়ে যাওয়ার পথে যে প্রচণ্ড অসুস্থ হয়ে যায়। 18 জুন ট্রেনের মধ্যে গুরুতর অসুস্থ হয়ে যায়, ট্রেনতে নামাতেও পারেনি। কোনো ক্রমে 19 জুন যখন ট্রেন থেকে নামানো হয়, তারপর অ্যাম্বুলেন্সে যেতে যেতে একেবারে অসুস্থ হয়ে যায়। তারপর খাড়গাঁও টাটা মেমোরিয়াল হসপিটালে নিয়ে যাওয়ার পর সেখানে ইসিজি হয়। আইসিইউতে ঢোকার সময় সে মারা যায়। মারা যাওয়ার দিন থেকে আমার শ্বশুরবাড়ি একটা জনপ্রাণীর পাশে এসে দাঁড়িয়ে বলেনি যে আমরা আছি, ভেঙে পড়ো না। আমার 2টো বাচ্চা, একটা 1.5 বছর, 8 বছর। তো বাবা বলতে কি এখনো কিছুই বোঝেনি, কিন্তু কেমন সান্ত্বনা দেওয়ার লোকটুকু ছিল না। পাড়ার লোক সবসময় সাথে ছিল। 20 তারিখে যখন আমার স্বামীকে নেওয়া হয়, সৎকারের জন্য নিয়ে আসা হয়, দাহ করতে চলে যাওয়ার পর আমার শ্বশুর শাশুড়ি আসে। একটা পেটে জুলুম, এটা বন্ধ করতে হবে, এই ডকুমেন্টস দাও, সেই ডকুমেন্টস দাও, দোকানের চাবি দাও, গাড়ির চাবি দাও, করতে করতে সমস্ত কিছু তারা নিয়ে নেয়। বা বললো যে থাক, এরকম হচ্ছে, কাজটা মিটুক, তারপর তোকে নিয়ে আমরা চলে যাব। আমি বলার মধ্যে বলে, স্বামী প্রাপ্য কি পাবো না? বলে প্রাপ্যের প্রয়োজন নেই, 2টো মেয়েকে যা পারি আমি মানুষ করব। কিন্তু আমার শেষ সহায় সম্বল আমার স্বামী ছিলেন প্যারা টিচার বাজিতপুর হাই স্কুলে। তো স্বামী যে অ্যাকাউন্টে টাকা ঢোকে স্কুলে মাইনাটা, শেষ পর্যন্ত আমার শ্বশুর সেটা আমার ঘর থেকে সে কেড়ে নিয়ে যায়। যখন আমি নিঃস্ব, সবকিছু চলে গেছে, আমার হার্ডওয়ার্সের দোকানও আছে, চাবি তাদের কাছে,
যে ডুপ্লিকেট চাবি থাকে তার জন্য এক্সট্রা তালাও মেরে দিয়ে গেছে, যাতে দোকানটা আমি খুলতেই না পারি। শ্বশুর শাসিয়ে গেল যে দোকান খোলা হবে না, দোকানে 35 লাখ টাকা মাল আছে, বাড়িতে ভর্তি ট্যাঙ্কি পাইপ সমস্ত কিছু আছে। করতেন আপনার স্বামী? পুলিশের প্যারা টিচার, বাজিতপুর হাই স্কুলে, সঙ্গে হার্ডওয়ার্সের দোকান ছিল না, পৌরসভার দোকানও আছে, সে চাবিও আমার কাছে নেই। আমার কতদিন আপনাদের বিবাহ? 10 বছর। 10 বছর কি আপনি এই বাড়িতেই থাকেন? হ্যাঁ, একদম এই বাড়িতেই। আচ্ছা, হঠাৎ এই বাড়ির বাইরে রাস্তায় বসে আছেন কি কারণে? মানসিক অত্যাচার। আমার ভাসুর 26শে ফেব্রুয়ারিতে এসে বলে গেল রিটায়ার করে 27শে আসছি, তারপর এসে আমাকে আগুনে পুড়িয়ে মারবে। কি করেন আপনার? আর্মিতে আছে, অফিসারে, ডেন্টাল ডক্টর সুদীপ্ত সরকার। সে আলটিমেটাম দিয়ে গেছে আমাকে 27শে এসে আগুনে পুড়িয়ে মারবে। পুলিশ এখন বাবা আছে, ডেকে নিয়ে আসতে, রিপোর্টিং যা যা এই অনেক নোংরা নোংরা কথা বলেছে। তো তখন স্বামী ছিলেন, সুস্থ ছিল, মোটামুটি ছিল, কিন্তু মারা যাওয়ার পর সেটা চরম আকার ধারণ করেছে। আমি 4 দিন হব্বিষ্যি করিনি, 4 দিন আঁকা ছিলাম, হব্বিষ্যকে আটকে রাখা হয়েছিল। আপনাদের কি বাড়ি থেকে বের করে দেওয়া হয়? বের করে আমাকে ঘাট দেখাতে বের করে দেওয়া হয়নি, তারা আমাকে শাসিয়েছে, সোজা আঙুলে ঘৃণা করে আঙুল বেঁকাতে হবে, অনেক রকম শাসিয়েছে, যার দৌড় আমি ভয়ে বাড়ি থেকে বেরোতে বাধ্য হয়েছি। আতঙ্কে? আতঙ্কে। আপনার কত সন্তান? আমার 2 সন্তান, একটা 8 বছর, একটা 1.5 বছর। এই মুহূর্তে দাঁড়িয়ে কিভাবে চলছেন? চলছে না, বাবা মা আছে বলে চলছে, পুলিশ বলেছে থাকতে এখানে, কিন্তু আমার সোর্স অফ আর্নিংটা নেই, তো আমি কি করে 2টা বাচ্চা মানুষ করব? কি চাইছেন তাহলে? আমি যে চাই প্রাপ্যটা পেতে, আমার দোকানটা ফেরত পেতে, আমার স্বামী যেটুকু প্রাপ্য, যাতে বাচ্চা দুটোকে মানুষ করতে পারি। আপনারা কি অভিযোগ করেছেন থানায়? হ্যাঁ, অভিযোগ করেছি। থানার তরফ থেকে কি জানানো হয়েছে? তারা বলছেন বাড়িতে থাকতে, আমার থাকলে আমি কোথা থেকে আমি মানুষ করব? আমার তো কিছু সোর্স অফ ইনকাম নেই। এখন কি করে কাটাচ্ছেন? বাবা আমার আছেন, বাবা আমার জন্য আমি বেঁচে আছি, ভাড়া বাড়িতে তো? ভাড়া বাড়িতে আছি। আপনার নাম? অম্বিকা সরকার প্রামাণিক। আপনার স্বামীর নাম? প্রদীপ্ত সরকার। আপনার শ্বশুরের নাম? ভৈরব সরকার। আর আপনার ভাসুরের নাম? সুদীপ্ত সরকার। কোন জায়গা এটা? এটা বিননগর গুমটিপাড়া 8 নম্বর ওয়ার্ড। বৃষ্টিতেই স্বস্তি। বৃষ্টি অ্যাকোয়া বিশুদ্ধ পানীয় জল। তোমার সাথে কি কি হয়েছিল সেগুলো বলো। গতকাল সুব্রত শীল নাম করে একটা ছেলে আমাকে ফোন করে বলে যে বিজেপির পার্টি অফিসে রাত মোটামুটি 8টার দিকে দেখা করো। তেমন অবস্থায় যেহেতু ওই ছেলেটার বাড়ি আমাদের খামশুলাতে, তো আমি ওখানে পার্টি অফিসে যাই। তো পার্টি অফিসে যাওয়ার পর মোটামুটি ওখানে বেশ কয়েকজন ব্যক্তি উপস্থিত ছিল, তাদের নাম আমি একটু বলি। সুব্রত শীল, প্রিয়তোষ, মান্থা, সনদ, আরও কয়েকজন ছিল, আমি তাদের অ্যাকচুয়ালি নাম জানি না। তো ওখানে যাওয়ার সাথে সাথেই মান্থা নাম করে যে লোকটা, ও হচ্ছে আমার ফোনটা কেড়ে নেয়। পাশাপাশি আমার সাথে আমার ভাই ছিল, আমার ভাইয়ের ফোনটাও কেড়ে নেয়। ফোন কেড়ে নিয়ে বলছে যে প্রথম কথা, যে কোনো কথা তো মানে ভালো মন্দ কিছু একটা বলবো, সব কোনো কথা নেই। প্রথম কথা হচ্ছে যে তোর কাছে অনেক টাকা পয়সা আছে, তুই আগে টিএমসিদের টাকা পয়সা দিতিস, এখন আমাদেরকেও টাকা পয়সা দিবি। এটা হচ্ছে মান্থা। কে বলেছে? মান্থা। পাশাপাশি যে সুব্রতর সাথে সাথ দিচ্ছে এখন পুরোপুরি, যে সুব্রত পুরোপুরি সাথ দিচ্ছে যে আমাদেরকে টাকা দিবি। তাই বললাম যে আমি টাকা পয়সা কোথা থেকে পাবো, এবং আমার কাছে না অনেক টাকা ওই মুহূর্তে ডিমান্ড করছে, অনেক টাকা বলছে আমাদেরকে 10 লাখ টাকা দিবি। আমি বলছি 10 লাখ টাকা আমি কোথা থেকে দেবো? না তোমরা যে আমাকে অ্যালিগেশন দিচ্ছ যে টিএমসিদেরকে টাকা দিচ্ছে, টিএমসিকে আমি তো কোনো দল কখনো করিনি, আমি সাধারণ সমর্থক, আমি সাধারণ বিজেপিরই সমর্থক। হ্যাঁ, বিগত যে 3 বছর ধরে আমি বিজেপির সমর্থক। তো এমত অবস্থায় মান্থা আমাকে বেশ চট থাপড় মারে, সুব্রত আমাকে চট থাপড় মারে, এবং পাশে সবাই বসেছিল। হ্যাঁ, এবং আমি যখন বলছি যে না আমি টাকা পয়সা এরকম দিতে পারবো না, আমার কাছে তো অত টাকা পয়সা নেই, তখন পাশ থেকে যে ভিরু নাম করে যে ছেলেটা আছে, ও আমাকে বলছে যে দেখ আমরা সবাই মশার কামড় খাচ্ছি, মশার কামড় যত দেবে আমাদেরকে তো টাকার পরিমাণ কিন্তু তত বাড়তে থাকবে, তুই এখান থেকে টাকা দিয়ে তারপর বাড়িতে যাবি। এমন যে দেখো দাদা আমার কাছে তো টাকা পয়সা নেই, তখন আমার ব্যাংক ব্যালেন্স বলতে আমার কাছে 9,050 টাকা তখন আমার ব্যাংকে। আর যাওয়ার সাথে সাথে যদি ফোন কেড়ে নিয়েছে, এক প্রকার জোর করে আমার থেকে ফোনপে থেকে প্রিয়তোষ নাম করে একটা, প্রিয়তোষ ঘোষ সম্ভবত নাম, ফোনপে দেখলেই বুঝতে পারবো।
ও হচ্ছে আমার ওই অ্যাকাউন্ট থেকে 9,000 টাকা ট্রান্সফার করে নিয়ে নেয়। আর আমার ভাইয়ের এটিএম কার্ডে টাকা ছিল, ওকে এটিএম বুথে নিয়ে যায় অ্যাক্সিস ব্যাংকের, যে আমাদের অ্যাক্সিস ব্যাংক রয়েছে, ওটা নিয়ে যায় হচ্ছে ওই ছেলেটার নাম কি প্রিয়তোষ, না প্রিয়তোষ নাম করে, অর্থাৎ যার ফোন পেতে টাকা গেছে ওকে নিয়ে যায়। আমার ভাইকে বলে পিন দে, পিন দিয়েছে, কিন্তু টাকাটা যখন বেরোয় না, ওই প্রিয়তোষ ছেলেটাই টাকাটা বের করেছে। আমার ভাই যে টাকাটা বের করে ওদের হাতে দেবে এই রকম সুযোগ কিন্তু ওরা দেয়নি। এই ঘটনা কে করেছে? হ্যাঁ, এই ঘটনা কে করেছে? এটা ওইখানে প্রেজেন্ট ছিল মান্থা, ভীরু, সুব্রত, প্রিয়তোষ, সনদ, আরো কয়েকজন ছিল। আমি ওদেরকে মানে আমি চিনি না, নাম জানা। বীরুর ভালো নাম সপ্তর্ষি মজুমদার। আমি তো আসলে তেমন কাউকে তো চিনি না, আর নামটাই মোটামুটি জানি, একজন বিজেপির সমর্থক হিসাবে। তাছাড়া তো আমার অত কে কর্মী কে কি অত সব তো আমার জানা নেই। তো যাই হোক, তারপর আমার পকেটেও কিছু টাকা ছিল, মোটামুটি 1,500 টাকা ছিল। 1,500 টাকা হচ্ছে আমার থেকে নিয়ে নেয়। টোটাল আমার 19,000 আর গড়ে 5,000, ওটা অ্যাপ্রক্স 5,000, মানে আমি নির্দিষ্ট করে ওটা বলতে পারবো না। 24,000। হ্যাঁ, আমাকে 8টায় ডাকে, আর সারা সময় ধরে তো অত্যাচার চলেছেই, কম বেশি চট থাপড় মেরেছেই, বিশেষ করে মান্থা আর সুব্রত। হ্যাঁ, এরপর বাদ যখন মোটামুটি 1:45 বাজে, তখন আমাদেরকে ওখান থেকে ছাড়লো। এবং ওইখানে আর একটা ঘটনা আমি উল্লেখ করতে ভুলে গেছি। হ্যাঁ, ওইখানে যখন ওরা টাকা পয়সা চাচ্ছিল, একজন ব্যক্তি আসে, সিআইডি নাম, মানে বলছে যে সে সিআইডি অফিসার নাকি, সে নাকি সিআইডি অফিসার। হ্যাঁ, সিআইডি সে বলছে দেখো আমি তো এরকম সিআইডিতে অন্ধকারে কিরকম গোপনে কার্ড ফার্ড দেখালো। আমি বললাম যে না স্যার, আমি তো কার্ড দেখে কি করবো আপনার কার্ড। বলছে এরা যা বলছে ওদের সাথে কম্প্রোমাইজ করে নাও, তোমার কোনো অসুবিধা হবে না, তোমাকে প্রোটেকশন দেবে এরা, তোমার কখনো কোনো সমস্যা হলে ওরা দেখে নেবে। এখন সিআইডি অফিসার কি কি আমি তো তাদেরকে চিনি না, এখন ওরা বললো সিআইডি অফিসার, আমি সেইভাবেই করে নিলাম, স্বীকার করে নিলাম। আর টাকা তো যখন নিল সে ঘটনা তো বললামই। এরপর মোটামুটি রাত তখন, আর একটা ঘটনা আমি মোটামুটি বলি। আমি যখন টাকা দিতে পারছি না, আমার কাছে তো টাকা নেই, তখন বলছে যে তোর ওয়াইফের গলায় যে চেন আছে, তোর মেয়ের গলায় যে চেন আছে, ওই চেন দুটো নিয়ে আয়। এই কথা কে বললো? হ্যাঁ, এই কথা কে বললো? এই কথাটা বললো হচ্ছে সুব্রত শীল। আমি তো আনিনি, আমার তখন আমি কি করে আনবো? তো যাই হোক, তারপর যখন রাত মোটামুটি 1:45 বাজে, যখন 1:45 বাজে মোটামুটি, তখন আমাদেরকে ছাড়লো। আজ মোটামুটি সকালে 8টা থেকে 9টার দিকে আমাদের এই মণ্ডল সভাপতি যিনি আছেন, নামটা তো আমি সঠিক বলতে পারছি না, ওনার কাছে গেলাম, যে আমি একটা অভিযোগ জানালাম যে এই ব্যাপার। এবং ওখানে নিহার নাম করে একজন, নিহারি তো নাম, মানে কালো করে লোকটা, আপনারা নিরঞ্জন নাম করে ব্যক্তি, আর হচ্ছে যে সেক্রেটারি ছিল বাপ্পা, উনিও ছিল ওখানে। তো ওখানে যে বললাম, তো ওইখানে ওদেরকে ওই যে ছেলেগুলো আমাকে ডেকেছিল আর কি, আমাকে কাছ থেকে যে টাকা পয়সা নিয়ে নিল, বা বললো যে আরো আমাদেরকে টাকা দিতে হবে 10 লাখ। ওইখানে সভাপতি ম্যাডাম বললেন যে ওরা যা বলছে ওদের সাথে মোটামুটি কম্প্রোমাইজ করে নাও। আচ্ছা, তাই এখন বলুন আমি কি করব? আমি যে এই যে বিজেপির একজন সমর্থন, আমরা তো ভোট দিয়ে এনেছি। সভাপতি বললো টিএমসি ছিল চোর বিদায় করে কি আমরা ডাকাত আনলাম? আপনার নাম? ভৈরব সরকার। আচ্ছা, এই একটা অভিযোগ উঠে আসছে আপনার ছেলে বৌমার, যে তাদের বাড়ি থেকে তাড়িয়ে দেওয়া হয়েছে এবং তাদের উপর অত্যাচার করা হচ্ছে, তারা আজকে রাস্তায়। এটা সম্পূর্ণ মিথ্যা। আমরা আদৌ তাদের তাড়িয়ে দিইনি। ছেলেটা আমার মারা গেছে, কাজগুলো মেটুক, আমরা একসঙ্গে বসে আলোচনা করি, যা করতে হয় তোমাদের জন্যই করবো, তোমরা কোনো চিন্তা করতে হবে না, তোমাদের দায়িত্ব আমাদের আছে, সেটা তো অবশ্যই চিন্তা করবো। এই যে এখন আপনার ছেলে বৌমা যারা মানে যে রয়েছে আপনার বাড়িতে, তাদের চলছে কি করে? তারা অভিযোগ করছে যে তারা কোনো কাজবাজ নেই, তাদের কোনো হাতে পয়সা টাকা পয়সা। তাদের তো আমি আমার ছেলের জন্য যথেষ্ট টাকা খরচ করেছি, সব টাকা কখনো টাটায় যখন যায়, কখনো 70,000, 75,000, কখনো 60,000, এসব দিয়ে সেসব বাদ, সে হিসাবে জানি কোনো সময় টাকাটা কি মানবিক ব্যাপার। কিন্তু যে কদিন ছিল এখানে, যতক্ষণ না ছিল এখানে, ততক্ষণ আমার ছোট বৌমা
রেগুলার খাবার টাবার দিয়ে এসছি, ওপরে খাওয়া দাওয়া করেছে, তো স্বেচ্ছায় বেরিয়ে গেছে, বাড়িতে থাকে না, কী করে খাবার দেবো? আপনার ছেলের যে দোকানটা ছিল, বাজারে যে দোকান করতো, এখন কি দোকানটা বন্ধ? দোকানটা বন্ধ আছে, দোকানটা আমি করে দিয়েছি, যেহেতু বেকার, তো আমি দোকানটা করে দিচ্ছি। এই অবসর সময় একটা কন্ট্রাক্ট চুক্তিভিত্তিক একটা পার্ট টাইম টিচার ছিল একটা হাই স্কুলে, তা এতে থেকে চলে না, তো দোকানটা চালাও, আমি দোকান সমস্ত কিছু খরচা করে দোকানটা করে দিয়েছি। জায়গাটা আমার, জায়গাটা হ্যাঁ, জায়গাটা তাকে দেওয়া হয়নি, কিন্তু ব্যবসা করার জন্য পারমিশন দেওয়া হয়েছে, তুমি ব্যবসা করে খাও, এই পর্যন্ত। এই যে আপনার এখন তো আপনার দুটো নাতনি রয়েছে, তাদের ভবিষ্যৎ নিয়ে তাদের ভবিষ্যৎ আমার চিন্তা আছে, আমরা বলেছিলাম কি বক্তব্য? আমাদের হচ্ছে তাদের জন্য আমরা চেষ্টা করবো, পড়াশুনো হোক যাই হোক, সব আমার দায় দায়িত্ব নিয়ে পরিচালনা করবো, তোমার চিন্তা করতে হবে না, তোমারও চিন্তা করতে হবে না, তুমি বাড়ির বৌমাতে থাকো। না, আপনাদের উপর যে অভিযোগটা উঠছে সেটা আপনি টোটালি মানে মিথ্যা বলে গ্রহণ করছি। আপনার নাম? ভৈরব কি সরকার। করেন আপনি? আমি অবসরপ্রাপ্ত শিক্ষক। কোন স্কুল ছিলেন? আমি কৃষ্ণ দেবনাথ হাই স্কুলে ছিলাম, কোন জায়গাটা? যশকোটের পাশে কৃষ্ণনগরে। আপনার বাড়িটা কোন জায়গায়? আমার মানে এই বাড়িটা কোথায়? এই যে এই বাড়ি আমার, কি ঠিকানাটা? ঘুমটিপাড়া 8 নম্বর ওয়ার্ড, বিনগর। এই 8 নম্বর ওয়ার্ডের পাড়ায় একটা অভিযোগ উঠে আসে যে দীর্ঘদিন ধরে 10 বছর ধরে এক মহিলা স্বামীর সাথে সুখীতে সংসার করত। হঠাৎ স্বামী মারা যাওয়ার পরেই তাদের উপর বিভিন্নভাবে অত্যাচার, মানসিক ও শারীরিক অত্যাচার করা হয় এবং তাদের বাড়ি থেকে রীতিমতো বেরিয়ে যেতে চায় সেই ব্যবহার করা হয়। সেক্ষেত্রে আজকে দেখা গেল সেই গুমটিপাড়া এলাকায় রাস্তার মধ্যে তারা দাঁড়িয়ে আছে, কি বলবেন? আমি শুনেছি ওনার হাজবেন্ডের ক্যান্সার হয়েছিল, এনারা কোনো ট্রিটমেন্ট করেনি, মানে ওনার শ্বশুরবাড়ির লোক যা করেছে মেয়েটার বাবা করেছে। তারপরে আপনার মরতে না মরতেই অশান্তি বাঁধিয়ে দিয়েছে মেয়েটার কাছে, যেহেতু সম্পত্তির যদি ভাগ নেয়। এই লোক হচ্ছে খুব, এই বড় ছেলের আগে তাকে তাড়িয়ে দিয়েছিল, এখন যে মেজো ছেলে মরে গেছে বড় ছেলেকে নিয়ে আসছে, সম্পত্তির ভাগ দেবে না। ওই মহিলাটা কি এনার বাড়ি হেঁটে এসছে না উনি যে নিয়ে এসেছিল ওনার ছেলে? বাচ্চা দুটো কি নিয়ে এসেছিল? বাচ্চা দুটো তো এখানে হয়েছে, ওনার নাতি, উনি মানুষ না জানোয়ার। আর বাচ্চাকে ভালোবাসে না, ফুটফুটে জোৎস্না যে বাচ্চা ফুল গান ভালোবাসে না, সে কখনো মানুষ হতে পারে না। ওটা তো ওনার ব্লাড বইছে ওনার মধ্যে, বাচ্চা দুটো ব্লাড বইছে। তার মধ্যে প্রয়োজনে হলে আমি বিজেপি মন্ডলের সদস্য, আমার বউ এই ওয়ার্ডের 156 নম্বর বুথের বুথ সভাপতি, আমরা এমএলএর কাছে যাব, প্রয়োজনে মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর কাছে জনদরবারে নিয়ে যাব, ওরা যদি ন্যায্য বিচার না পায়। আপনার নাম? আমার নাম কল্যাণ রায়, আমার ওয়াইফের নাম মৌমিতা রায় সরকার, উনি এখানকার বুথ সভানেত্রী, আমি বীরনগর মন্ডলের সদস্য। এটা কোন জায়গা? এটা বীরনগর গুমটিপাড়া 8 নম্বর ওয়ার্ডের 156 নম্বর বুথ। আপনার সন্তানের উজ্জ্বল ভবিষ্যতের সঠিক দিশা জেআরএস পাবলিক স্কুল। জেআরএস পাবলিক স্কুল, যেখানে শিক্ষা এবং আনন্দ একসাথে। জেআরএস পাবলিক স্কুল has an excellent team of teachers for the holistic development of your child. আপনার সন্তানের উজ্জ্বল ভবিষ্যতের একমাত্র ঠিকানা জেআরএস পাবলিক স্কুল। আপনি কোথায় ইনভেস্ট করবেন, কেন করবেন বুঝতে পারছেন না তো? সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেডে। নিবেদিতা প্রাইভেট লিমিটেড, মার্কেটিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস। ব্যালকনি বা সিঁড়ির রেলিং, মডিউলার কিচেন বা ড্রয়িং রুম, এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর। চাকদা প্লাই সেন্টার, গর্জিয়াস লুক বা কোয়ালিটি সবে 3 নম্বর 1 চাকদা প্লাই সেন্টার। চাকদা প্লাই সেন্টার, কেবিএম চাকদা নদিয়া। হোমওয়ার্কটা করেছো? হ্যাঁ স্যার। এ বাবা, ভুল করেছো কেন? চোখে কেমন ঝাপসা দেখছি, লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে। চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও। প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স চাকদা। চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার, প্লাই, কাঁচ, ল্যামিনেটস, কিচেন ফিটিংস, ডোরলক, উইন্ডো ও অ্যালুমিনিয়ামের খুচরো ও পাইকারি বিক্রেতা। চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার, পূর্ব লালপুর 50 নম্বর রেলগেটের পাশে, চাকদা, নদিয়া। নদিয়া জেলার সবথেকে বড় বিল্ডার্স চাকদার মা মনসা বিল্ডার্স, রড ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা। মা মনসা বিল্ডার্স, পদ্মবিলা, চাকদা, নদিয়া। রুম রে মাত্র 1500 টাকা থেকে স্টার, খাওয়া দাওয়া রিজনেবল প্রাইস। নদিয়ার একমাত্র 3 স্টার ক্যাটাগরি হোটেল এনবি সোনার বাংলা হোটেল, কল্যাণী এইমসের ঠিক উল্টো দিকে, কল্যাণী, নদিয়া।